এডুকেশন গ্রুপের লুটপাটের দক্ষ কারিগর বাশার, শিক্ষাকে পুঁজি করে রমরমা বাণিজ্য। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো, এএফপিকে প্রধান উপদেষ্টা। আইন করে কুইক রেন্টালে দায় মুক্তি অবৈধ ছিল, হাইকোর্টের রায়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দুপুরের সংবাদে, আপনাদের সাথে আছি আমি লুবনা রহমান। দর্শক, 21-এ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21eTV চ্যানেলে। হাজার হাজার কোটি টাকা লোপাটের মেশিন হিসেবে এমকে বাশার গড়ে তুলেছেন এডুকেশন গ্রুপ। দেশব্যাপী ক্যাম্ব্রিয়ানের অসংখ্য ব্রাঞ্চ সিটার্স কনসার্ন খুলে শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নিয়ে ঢাকায় কিনেছেন জমি। কেবল চলতি বছরে শেয়ারই কিনেছেন 507 কোটি টাকার। উচ্চশিক্ষার্থী বিদেশে পাঠাবার নাম করে টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলে স্টকে পড়েছেন ক্যাম্ব্রিয়ান গ্রুপের চেয়ারম্যান এমকে বাশার। শিক্ষা দুর্নীতি নিয়ে আদিত্য মামুনের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। লায়ন বাশারের প্রতারণার শিকার শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে মাঠে নেমেছেন, কিন্তু তারা হাজার কোটি টাকা ফেরত পাবেন কিনা জানেন না। শিক্ষার্থীদের অভিযোগে অনুসন্ধানে দেখা যায় গুলশানের সব অফিস তালাবদ্ধ। কাউন্সেলিং, রিফান্ডিং, ভিসা প্রসেসিং অফিসগুলোতেও কাউকে পাওয়া যায়নি। ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের একটি আকর্ষণীয়, লোভনীয় এবং চটকদার বিজ্ঞাপন। যে বিজ্ঞাপনের মূল বিষয়টি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে প্রলোভন দিয়ে তাদের ফাঁদে ফেলা। ধার দেনা আর জমি বিক্রি করে যারা বিদেশ গমনের প্রত্যাশায় ক্যাম্ব্রিয়ানকে টাকা দিয়েছিলেন, এমন ভুক্তভোগী 2 শিক্ষার্থীকে পায় 21 টেলিভিশন। ওনারা আমার সেমিস্টারের টাকা নিয়েছে ঠিকই, আমার কাছ থেকে 12,86,000 টাকা, কিন্তু একটা টাকা ওনারা কানাডিয়ান ইউনিভার্সিটিতে জমা দেন। তো আমি ওই টাকা ফেরত নিতে এসেছিলাম, এখন দেখি সব বন্ধ। বিদেশে পরবর্তীতে যে আবার ট্রাই করবে বাইরে যাওয়ার জন্য, সেটাও করতে পারতেছে না। 2 শিক্ষার্থীকে সাথে নিয়ে ক্যাম্ব্রিয়ানের আরও অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোতে যায় 21। লায়ন এমকে বাশারের প্রতারণার বিষয়ে জানে আশপাশের আরও প্রতিষ্ঠান, যেন লায়ন বাশারের সহজাত প্রবণতাই প্রতারণা। চকচকে আর জাকজমকে ঠাসা অফিস হলেও লায়ন এমকে বাশারের মস্তিষ্কে দুর্নীতির বাস। লোভ আর চাতুর্যের সম্মিলনের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন হ্যামিলনের বাঁশিওয়ালা। অফিসটি তালাবদ্ধ, সেটি বিএসবি ক্যাম্ব্রিয়ানের। এখানেই স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের নামে শত শত স্টুডেন্টের হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। তারপর তালাবদ্ধ করে তারা পালিয়ে গেছে। প্রতারণার অভিযোগের বিষয়ে জানতে গুলশান সার্কেল 2 এবং নতুন বাজার ক্যাম্ব্রিয়ানের অফিসে গিয়েও পাওয়া যায়নি লায়ন বাশারকে। 01817 যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। অসংখ্য ভুক্তভোগীর মামলা কেন নেওয়া হচ্ছে না জানতে পাওয়া যায়নি থানার ওসিকেও। অভিযোগ আছে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের টাকায় বসুন্ধরা আবাসিক এলাকায় কিনেছেন জমি। খান ব্রাদার্স নামে একটি গ্রুপ অফ কোম্পানির 500 কোটি টাকার শেয়ারও কিনেছেন লায়ন বাশার। তারা আমাকে সেখানে নিয়ে যায় এবং ভুক্তভোগীরা বলছেন লায়ন বাশার শিক্ষার জন্য ক্ষতিকর এক নাম। দ্রুত নিয়ে আমাকে রেজিস্ট্রেশন করে ফেলে। টাকা নেওয়ার পরে তারা আমার কোনো কথাই কর্ণপাত করে না। যখন আমি কাউন্সিলের কাছে যাই তখন তারা আমাকে ঢুকতে দেয় না। লায়ন এমকে বাশার হচ্ছে শিক্ষার মাফিয়া। উনি শিক্ষা নিয়ে প্রতারণা করে আসছে, এটাকে পুঁজি করে উনি সবার সাথে প্রতারণা করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়েছে। শুধুমাত্র যে বিএসবি গ্লোবাল তা না, ওনার যে অঙ্গ প্রতিষ্ঠান আছে ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সবগুলারই একই অবস্থা। দ্রুতই ভিসার নামে প্রতারণা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও ক্ষতির মুখে পড়বে শিক্ষা ও অর্থনীতি বলে মনে করেন ভুক্তভোগী ছাত্ররা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।
গণহত্যা চালানোর পরও ফ্যাসিবাদী শক্তি কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় ও রাজনীতি করার সাহস দেখায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে যায় বিএনপির প্রতিনিধি দল। সে সময় আহতরা তাদের চিকিৎসার জন্য সহযোগিতা চান। বিএনপির পক্ষ থেকে ৫ লাখ টাকার অনুদান দেওয়া হয়। পরে সালাউদ্দিন আহমদ বলেন, আহতদের চিকিৎসা নিশ্চিতে আর্থিক সহায়তা দিয়ে যাবে বিএনপি। প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে পুনর্বাসন করার, একই সাথে উন্নত চিকিৎসার জন্য আহতদের বিদেশে নিয়ে যেতে সরকারের প্রতি আহ্বান জানান। আমরা এই সাহায্য এবং দেখাশোনা আমরা কন্টিনিউ করব। তবে যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয়, সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়। দর্শক, জুলাই আগস্ট বিপ্লবে আহতদের সাথে কিছুক্ষণ পরে সচিবালয়ে বৈঠক করবেন উপদেষ্টারা। সেখানে আছেন আমাদের সহকর্মী মফিউর রহমান, যুক্ত হচ্ছি তার সাথে। মফিউর, শুনতে পাচ্ছেন আমাকে? মফিউর, আলোচনা সম্বন্ধে কি কিছু এখনো জানতে পেরেছেন? কি অবস্থা সেখানকার? ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। আজকে যারা জুলাই আগস্ট আন্দোলনের সময় যারা আহত ছিলেন তারা অভিযোগ করেছেন গতকালকে যে তারা প্রপার ট্রিটমেন্ট পাচ্ছেন না। তো সেই বিষয়ে আজকে স্বাস্থ্য উপদেষ্টার সাথে তারা একটি বৈঠক করতে এসেছেন। এখন আমার সাথে আন্দোলনে আহত একজন আমার সাথে আছেন। আমি এখন সরাসরি তার কাছ থেকে জানবো যে তারা কেন আজকে এখানে এসেছেন। আপনারা আজকে কেন এসেছেন? জি, আসলে আমরা এখানে আসছিলাম যে আমাদের আন্দোলন, যে আমাদের চিকিৎসা পরিপূর্ণ এখনো হয়নি। তারপর হচ্ছে আমাদের ফিউচারটা কি। দেখা যাচ্ছে যে স্যার আমার পায়ে আমাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়ার পর পুরোপুর্ণ সুস্থ আমি হই না, আমাকে রিলিজ দিয়ে দিয়েছে। এখন আমি ঠিক করে এখন হাঁটতে পারি না, আমাকে খুঁড়িয়ে হাঁটতে হয়। দেখা গেছে আমি 10-15 মিনিট দাঁড়িয়ে আছি, আমার পা ব্যথা হয়ে যায়। এখন এভাবে তো স্যার আসলে আজকে আপনাদের দাবি? আজকে আমাদের দাবিগুলো হচ্ছে স্যার আমাদের ভবিষ্যৎটা নিয়ে তারা কি চিন্তা ভাবনা করছে, আমাদের দাবিগুলো তাদেরকে পেশ করব এবং তারা সেটাতে সিদ্ধান্তটা আমাদের জানাবে যে তারা আসলে কি চাচ্ছে। জি, আপনি শুনতে পেলেন যে আসলে তাদের দাবি হচ্ছে প্রপার ট্রিটমেন্ট, যেন ভবিষ্যতে তারা প্রপার ট্রিটমেন্ট পায় এবং তাদের দাবিগুলো আজকে স্বাস্থ্য উপদেষ্টা এবং এখানে মন্ত্রণালয়ে যারা সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে তারা তুলে ধরবেন বলে আমাদেরকে জানাচ্ছেন। ধন্যবাদ। এই ছিল আমার কাছে সচিবালয় থেকে এই মিটিংয়ের বিষয়ে সর্বশেষ সংবাদ। মফিউর, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মফিউরের সাথে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হবে। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে AFP-কে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার কাজে দেশের সবাইকে এক হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আশরাফ শুভর রিপোর্ট। জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29 অংশ নিতে আজারবাইজান সফর করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে ফরাসি বার্তা সংস্থা AFP-কে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশের নির্বাচন কবে হবে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, রাষ্ট্র সংস্কারের গতির উপর নির্ভর করছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টা জানান, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতগুলোতে সংস্কার প্রয়োজন। প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে ভোটের জন্য প্রস্তুত করা মাত্রই নির্বাচন দেয়া হবে। That's a promise that we made that as soon as we are ready we'll have the elections so the elected people can take over, run the country. তবে দ্রুত সংস্কার কাজ শেষ করার জন্য দেশবাসীর প্রতি ঐক্যের ডাক দেন ডক্টর ইউনূস। তার সরকারের মেয়াদ কতদিন থাকবে এমন প্রশ্নে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করাই তাদের লক্ষ্য। এছাড়া দেশের বিভিন্ন সেক্টরে অস্থিতিশীলতা সমাধান করে তার সরকার শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। আশরাফ শুভ, 21 টেলিভিশন।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সৌজন্য দেখা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। কর্মসূচির ধারাবাহিকতায় দেখা করেন আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে। শুভেচ্ছা বিনিময় শেষে পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন দুই দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং চলমান সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন আজারবাইজানের প্রেসিডেন্ট। কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010-এর 9 ধারায় দায় মুক্তি অবৈধ ছিল। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010-এর 9 ধারায় দায় মুক্তি কেন অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলের শুনানি শেষে গত 7 নভেম্বর বৃহস্পতিবার রায়ের দিন ঠিক করে হাইকোর্ট। গত 2রা সেপ্টেম্বর কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010-এর 9 ধারায় দায় মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। হাজী সেলিমের ছেলে ও ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এনামুল হাসান। তিনি জানান, বুধবার রাতে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সোলাইমান সেলিম আত্মগোপনে ছিলেন। তার বাবা হাজী সেলিমকে 1 সেপ্টেম্বর রাতে বংশাল এলাকা থেকে গ্রেফতার করা হয়। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। চট্টগ্রাম নিয়ে ভারতীয় চ্যানেলের প্রোপাগান্ডা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব লঙ্ঘনের কড়া জবাব দেওয়ার আহ্বান। আবারও আমন্ত্রণ 21-এর দুপুরের সংবাদে। ক্যান্টনমেন্ট ইংরেজি মাধ্যমিক স্কুল ও কলেজ সমূহের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের 19তম সভা হয়েছে। ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে এই সভা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি ও সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম প্রধান অতিথি ছিলেন। উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক ও পরিচালক, শিক্ষা পরিদপ্তর, পরিচালক প্রশাসন, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর এবং সেনাবাহিনী পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহ সামরিক কর্মকর্তারা। সভায় সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী বিষয় নিয়ে আলোচনা হয়। চট্টগ্রাম নিয়ে বিতর্কিত প্রতিবেদন প্রচার করে আবারও আলোচনায় ভারতীয় টেলিভিশন রিপাবলিক বাংলা। প্রতিবেদনে চট্টগ্রামকে ভারতের দাবি করে অঞ্চলটি দখল করতে মোদি সরকারের হস্তক্ষেপ জরুরি বলে মন্তব্য করতে দেখা যায় চ্যানেলটির উপস্থাপক বিতর্কিত ময়ূখ রঞ্জনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও প্রকাশের পর থেকেই সমালোচনার ঝড় বইছে নেটিজনদের মধ্যে। তারা বলছেন, ময়ূখের এমন মন্তব্য বাংলাদেশের রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে উস্কানিমূলক। আশরাফ শুভ রিপোর্ট। সময় অন্যায়ভাবে চট্টগ্রাম বলে যে অঞ্চলটি, সেই চট্টগ্রাম অঞ্চলটি পাকিস্তানকে হাতে করে দিয়ে দেওয়া হয়েছিল। ব্রিটিশ ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে তুমুল বিতর্কে ভারতীয় গণমাধ্যম রিপাবলিকান বাংলা। এই ষড়যন্ত্রের ফলে চট্টগ্রাম আমাদের হাতছাড়া হয়। এমনকি ভারতের এসব কতিপয় মিডিয়া নিয়ে অস্বস্তি এবং অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও। গুজব এবং অতিরঞ্জিত সংবাদের এই মহড়ার ধারাবাহিকতায় এবার বাংলাদেশের পার্বত্য অঞ্চল চট্টগ্রাম নিয়ে বিতর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে কলকাতার এই বেসরকারি টেলিভিশনটি, যেখানে চট্টগ্রাম দখল করতে মোদী সরকারকে তাগিদ দেন উপস্থাপক। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য শুধু নয়, গোটা পৃথিবীর যারা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য
ভয়ঙ্কর চিন্তার কারণ হবে। এবং এছাড়া চট্টগ্রামের হিন্দুরা বিদ্রোহ শুরু করতে পারে, তাই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস আতঙ্কে রয়েছে বলেও মন্তব্য করা হয় অনুষ্ঠানে। প্রফেসর ইউনূস তিনি সেই আশঙ্কা করছেন। তবে চট্টগ্রাম নিয়ে ভারতের রিপাবলিকান বাংলার এমন প্রতিবেদন প্রচারে ক্ষুব্ধ দেশের নেটিজেনরা। চট্টগ্রামকে আরো অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এমনটা করা হচ্ছে বলে মত অনেকের। এছাড়া কোনো স্বাধীন দেশের সীমানা নিয়ে এমন হুমকি দেয় অন্তর্বর্তী সরকার এবং দিল্লি দূতাবাসের আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন নাগরিকরা। বাংলাদেশ তারা বুঝতে পারে যে চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে। আশরাফ শুভ, 21 টেলিভিশন। আবারও আমন্ত্রণ 21 সংবাদ। শিক্ষা ও শ্রমবাজারের দূরত্ব কমাতে USAIDর অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে চট্টগ্রামে হয়ে গেল আমিও জিততে চাই ক্যাম্পেইন। আলোচনায় অংশ নেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার সদরুল আমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ফারহানা জুথি, বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের সাবেক অ্যাডজুটেন্ট আবদুল্লাহ আল মামুন ও রেড ক্রেসেন্ট সোসাইটির ইয়ুথ চিফ ANM তামজিদ। অনুষ্ঠানে নাগরিক সমস্যা নিয়ে নাট্য, কুইজ ও ভিডিও মেসেজ প্রতিযোগিতা এবং ক্যাম্পেইন রিল প্রদর্শনী হয়। এবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের সেনাবাহিনী সদর দপ্তর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমবারের মতো হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রাজধানী তেল আবিবের কেন্দ্রে চালকবিহীন ড্রোন দিয়ে এইসব হামলা চালানো হয়। এদিকে গাজায় একদিনে ৩৩ জনকে হত্যা করেছে ইসরায়েলের সেনারা। পাশাপাশি লেবাননের বৈরুত সহ বিভিন্ন জায়গা হামলা অব্যাহত রেখেছে IDF। আশরাফ শুভর রিপোর্ট। বুধবার রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন জায়গায় বেজে ওঠে সাইরেন। লেবানন থেকে ছোড়া রকেট ও ড্রোনের ফুলকি দেখা যায় ইসরায়েলের আকাশে। এদিন তেল আবিবের কেন্দ্রে অবস্থিত কিরিয়া সামরিক ঘাঁটি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ অন্তত ২৬টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করে হিজবুল্লাহ। এছাড়া রকেট ছোড়া হয় ইসরায়েলের উত্তরাঞ্চলেও। দক্ষিণ লেবাননের স্থল অভিযানে থাকা আরো ৬ সেনা নিহতের খবর দিয়েছে IDF। হামলার পর লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে ইসরায়েলের বিরুদ্ধে বিজয় অর্জনের হুঁশিয়ারি দেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। পাল্টা জবাবে লেবাননের রাজধানী বৈরুত ও সিরিয়া সীমান্তবর্তী এলাকায় হামলা চালায় ইসরায়েল। লক্ষ্যবস্তুতে পরিণত করে বেশ কিছু আবাসিক ভবন। এদিকে গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহুর সেনারা। জামালিয়ার একটি আবাসিক ভবন বোমা দিয়ে গুঁড়িয়ে দেয় IDF। হামলা চালানো হয় মাগজি ও নুসেইরাত শরণার্থী শিবিরে। এ অবস্থায় গাজার উত্তরাঞ্চলে পর্যাপ্ত ত্রাণ সহায়তা না ঢুকতে দেয়ায় আরও তীব্র হচ্ছে মানবিক সংকট। দুর্ভিক্ষ এড়াতে প্রতিদিন ৫০০ ট্রাকের চাহিদা থাকলেও গেল ২৪ ঘন্টায় মাত্র ৩০ ট্রাক ত্রাণ সহায়তা প্রবেশ করেছে অঞ্চলটিতে। এদিকে গাজায় ইসরায়েল তার লক্ষ্য পূরণ করেছে জানিয়ে তেল আবিবের প্রতি দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। অপরদিকে গাজায় সম্ভাব্য আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের সাথে রাজনৈতিক সংলাপ স্থগিত করার প্রস্তাব দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। আশরাফ শুভ, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ, তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। এডুকেশন গ্রুপের লুটপাটের দক্ষ কারিগর বাশার, শিক্ষাকে পুঁজি করে রমরমা বাণিজ্য। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো, AFP-কে প্রধান উপদেষ্টা। আইন করে কুইক রেন্টালে দায় মুক্তি অবৈধ ছিল, হাইকোর্টের রায়।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 204 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল 21